নমস্কার সবাইকে। কেমন আছো সকলে? তোমরা আগের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো, সেই জন্য আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো আজকের টপিক হচ্ছে তোমাদেরই কিছু কোয়েশ্চেন, আমি আজকে তোমাদেরকে অ্যান্সার করব। অনেকে লিখেছো দিদি তুমি যে এত মেকআপ করো তোমার প্রবলেম হয় না। অনেকে লিখেছো দিদি তোমার বিয়ের পরে স্ট্রাগলটা কেমন ছিল, এই দাগ নিয়ে তুমি কিভাবে এগিয়ে গেলে। আবার অনেকে লিখেছো তোমার স্বামী তো তাও তোমাকে ভালোবাসে, এই দাগ নিয়ে আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমাকে গ্রহণ করে না। তো এই সব টপিক নিয়েই আজকে তোমাদের কাছে আশা করছি তোমরা এই ভিডিওতে অনেক ভালোবাসা দেবে। আমি অনেক ভালোবাসা পাবো, এমনিতেই অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ পেয়েছি আমি। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা, প্রত্যেককে অনেক রকমভাবে সাপোর্ট করেছো, তার জন্য আমি সবার কাছে খুবই কৃতজ্ঞ। তো প্রথমেই আসি এই দাগ নিয়ে, আমার মেকআপ করলে কোনো প্রবলেম হয় কি না। তো প্রথমেই বলে রাখি যে মেকআপ এমন কোনো বাজে জিনিস না যেটার জন্য আমার ফেসে প্রবলেম হবে। মেকআপ প্রপারভাবে যদি করা হয়, যেমন ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, সিরাম ইউজ করার পরে আমাদের ফাউন্ডেশন ইউজ করা হয়, তো মেকআপের জন্য আমার স্কিনে কোনো রকম প্রবলেম হয় না। আমার মনে হলো তোমাদের সাথে এই জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়া উচিত। অনেকে জিজ্ঞেস করছো তোমার এই করো, তুমি মেকআপ করো তোমার প্রবলেম হয় না, তোমার জ্বালা করে না, তোমার কোনো টোনার দিলে গায়ে ফোসকা হয় না। না, কোনো কিছুই হয় না, শুধুমাত্র রোদ আর ঠান্ডাতে আমার একটু প্রবলেম হয়, তাছাড়া কোনো রকম প্রবলেম আমার সাদা দাগ নিয়ে হয়নি। এরপরে আসি সেকেন্ড কোয়েশ্চেনে, সেটা হচ্ছে যে অনেকে বলেছে যে দিদি বিয়ের পরে দাগ নিয়ে, তোমার এটা কি বিয়ের পরে হয়েছে দাগটা? তাহলে যদি পরে হয়ে থাকে তাহলে তুমি কিভাবে ট্যাকেল করলে, বা তোমার যদি আগে ছিল তোমার শ্বশুরবাড়িতে কীভাবে মেনে নিল। তো আমি সেই সব বোনদেরকে বলছি, নিজের ওপর থেকে ভরসা কোনো দিন হারাবে না। আর দেখবে যে তুমি যে মানুষটার সাথে আছো সেই মানুষটা তোমাকে সাপোর্ট করছে কিনা। যদিও আমি প্রথম আমার হাজব্যান্ডের সাপোর্ট পাইনি। বিয়ের আগে ছেলেরা একরকম থাকে, বিয়ের পরে ছেলেরা আরেক রকম থাকে। তো বিয়ের পরে প্রেমিক হিসেবে তুমি যাকে দেখছো, বিয়ের পরে তাকে তুমি সেরকমভাবে পাবে না। এটা মানে পুরো একদম সত্যি কথা। আমি নিজে প্রেম করে বিয়ে করে আমি আজকে রিয়েলাইজ করছি। হ্যাঁ, তবে আমি এটা বলবো না যে আমার হাজব্যান্ড খারাপ, আমার হাজব্যান্ড যথেষ্ট ভালো, আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো, বাট এতটা সহজ ছিল না। বিয়ের প্রথম যখন আমি বিয়ের পরের বছরেই আমি কনসিভ করি, ঠিক আছে, আমার হাতে কোনো রকম সময় ছিল না। তো ডাক্তারে বলেই দিয়েছিল যে যখন আমি বেবি হবে, যখন আমার বাচ্চা আমি নিচ্ছি, তখন আমি কোনো রকম মেডিসিন নিতে পারবো না। বাচ্চা যখন পেটে থাকে আমরা সবাই জানি যে আমরা কোনো রকম ওষুধ নিতে পারি না। যেমন জ্বর হলে জ্বরের ওষুধ, কাশির ওষুধ, সর্দির ওষুধ, কোনো রকম মেডিসিন আমরা নিতে পারি না। তো আমিও তাই, আমি যে এই দাগগুলোর জন্য যে ওষুধ খেতাম, সেই ওষুধ ডাক্তারে আমাকে বারণ করে দিয়েছিল পুরোপুরিভাবে যে কোনো ওষুধ নেবে না। কনসিভ করার 3 মাসের মধ্যে আমার পুরো হাত পা সব ছোপ ছোপ হয়ে গেছিলো, সাদা কালো ভর্তি হয়ে গেছিলো, যেটা খুবই বাজে লাগতো। আয়নার সামনে নিজেকে দেখলে আয়নার সামনে নিজেকে যখন দেখতাম, নিজেরই একটা খুব খারাপ লাগতো আমার, যে আমি কীরকম ছিলাম আর কি হয়ে গেলাম। আমি জানি যে আজকে আমি এই কথাগুলো বলতে হয়তো আমার চোখে জল চলে আসবে, বাট আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করাটা খুবই দরকার। নিজেই যখন নিজেকে অ্যাকসেপ্ট করতে পারতাম না, তখন উল্টো দিকের মানুষটা আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে তোমরাই বলো। তো প্রথম আমার হাজব্যান্ড মুখে কিছু বলতো না, বা ওর হয়তো নিজেরই হয়তো খারাপ লাগতো যে আমি এরকম একজনকে বিয়ে করলাম, আবার বিয়ের পরে সে পুরো উল্টো হয়ে গেল। তো বিয়ের পরে ব্যাপারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকলো, আমাদের দূরত্বটা আস্তে আস্তে বাড়তে থাকলো। বাড়তে থাকলো বলতে বাইরে যায়নি, আমাদের যে কথোপকথন হতো, যে ভালো লাগাটা ছিল, সেটা আস্তে আস্তে কমে গেছিলো। কোথাও না কোথাও গিয়ে আমার মনে হচ্ছিলো যে আমি হারিয়ে ফেলছি, বাট আমার মনে হচ্ছিল, ও বলছিল কোনো কিছু চেঞ্জ হয়নি, যেমন আছে সেরকম। বাট আমার যেহেতু দাগটা বাড়ছিল, সেহেতু আমার মনে হচ্ছিল যে ও পাল্টে যাচ্ছে, ও আমাকে ভালোবাসছে না। বাট ও কিন্তু সমানে বলে যেত যে আমি পাল্টাইনি, আমি যেমন ছিলাম আমি সেরকমই আছি।
বাট আমার হয়তো দাগটা বাড়ার কারণে এটা মনে হতো যে ও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেরকম ফেস চলতে থাকে আস্তে আস্তে। মানে ওর কাছে বেবি হওয়ার সময় আমি কোনো রকম সাপোর্ট পাইনি, এই কারণেই ওর কর্মসূত্রে ও থাকতো আলাদা জায়গায়, আমি থাকতাম শ্বশুর বাড়িতে ওর বাবা মার সাথে। তো তোমরা যারা জানো যে হাজব্যান্ড পাশে না থাকলে, মানে একটা বেবি হওয়ার সময় যদি সেই মানুষটাই পাশে না থাকে কতটা খারাপ লাগে, তো আমার সেই খারাপ লাগাটা ছিল। শ্বশুর শাশুড়ি আমাকে হয়তো অ্যাকসেপ্ট করতে পারেনি প্রথম দিকে, কারণ ওদের দিক থেকে দেখতে গেলে এটা ঠিক যে আমাদের একটি মাত্র ছেলে, তার বউ হিসেবে আমরা ভালো মেয়ে আনতে পারতাম, কিন্তু এরকম মেয়ে আমরা কেন আনবো, সেই কারণে ওরা প্রথম আমাকে মেনে নিতে পারেনি। বাট এখন ওরা ওদের ছেলের থেকেও আমাকে বেশি ভালোবাসে, ওরা ওদের ছেলের থেকেও বেশি আমাকে আপন ভাবে। কোনো কিছু প্রবলেমে পড়লে আমাকে বলে, আমি বাইরে কোথাও থাকলে ফোন করে খবর নেয় আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, কোথায় রয়েছিস, কী করছিস, কত দেরি হবে। বিশ্বাস করো এইটুকুই চাওয়া পাওয়া ছিল, সেটাও পূর্ণ হয়ে গেছে। ভগবান দিয়েছে, ভগবান কষ্ট যেমন দিয়েছে তেমন আমাকে ভরিয়ে দিয়েছে আশীর্বাদ দিয়েও। তো তারপর কি হয়, ও দূরে থাকতে থাকতে আমার মেয়ে আস্তে আস্তে বড় হতে লাগলো। তো শ্বশুরবাড়িতে সবাই বলেছিল যখন আমার মেয়ে পেটে ছিল যে আমার যেহেতু দাগ আছে আমার বাচ্চারও হবে হয়তো, আলোচনা করেছিল এই ব্যাপারটা নিয়ে। বাট ডাক্তারের সাথে কনসাল্ট করার পর আমরা জানতে পারি যে মায়ের থাকলে তার কোনো মানে নেই যে বাচ্চারও হবে। আর এই রোগটা যে কারোর হতে পারে, চাहे বাবা মা থাকুক চাहे বাবা মা না থাকুক, যে কারোর, যাদের ইমিউন সিস্টেম লো তাদের যে কারোর এই রোগটা হতে পারে। আর সাদা দাগ কোনো রোগ নয়, এটা জাস্ট একটা স্কিনের, মানে কি বলবো, অ্যাকচুয়াল স্কিন কালারটা নষ্ট হয়ে যাচ্ছে, মেলানিন নষ্ট হয়ে যাচ্ছে। চুল পেকে যাওয়াটা কি কোনো রোগ? তো চুল পেকে যাওয়া যেমন কোনো রোগ নয়, সেই রকমই সাদা দাগটা কোনো রোগ নয়, আমি বিশ্বাস করি। তো তারপর এরকম করতে করতে অনেকটা মানে পথ আমি পেরিয়ে এসেছিলাম, ভালো লাগা খারাপ লাগা পুরোটাই। কিন্তু কি বলতো, যেহেতু আমি প্রেম করে বিয়ে করেছিলাম, আমি কোনো কিছু আমার বাড়ির সাথে ডিসকাস করতে বা বলতে পারতাম না। জানি না আমার বাড়ির লোক, আমার শ্বশুর বাড়ির লোক কেমনভাবে এই ভিডিওটা নেবে, বাট আমার মনে হলো তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করা উচিত, কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দাও। তো তারপর ভিডিওটা বড় হয়ে যাবে অনেকটা, জানি না তোমরা শুনবে কি শুনবে না। তো তারপর কি হলো, আমার হাজব্যান্ড আর দূরে থাকতো, বাইরে থাকতো, মেয়ে হলো, মেয়েটা যখন একটু বড় হলো আমি মেয়েটাকে স্কুলে দিলাম। 3 বছর হওয়ার পরে আমি মেয়েটাকে স্কুলে দিলাম। ততক্ষণে আমার ছেটকা ব্যাটকা গোটা গা সাদা কালো ভর্তি, মানে নিজেকেই নিজে আমি চিনতে পারতাম না, এরকম হয়ে গেছিলাম। আয়না দেখতাম না, খেতাম না, চান করতাম বেলা 4টের সময়, এরকম হয়ে গেছিলাম। কোনো কিছু করতে ভালো লাগতো না, কারোর সাথে কথা বলতাম না, শুধু ঘরের মধ্যে থাকতাম, না ফোন দেখতাম না গান শুনতাম, কোনো কিচ্ছু করতাম না। তো মেয়েটাকে যখন স্কুলে দিই, স্কুলে মানে গাড়ি করতে পারিনি আমি, মানে আমার হাজব্যান্ডের ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য স্কুলে যে গাড়ি হয় আমি গাড়ি দিতে পারিনি, আমি নিয়ে যেতাম স্কুটি করে। তো তারপর দেখলাম স্কুটিটা তো ওরও কাজে লাগে, তো স্কুটিটা আমি পাচ্ছি না, তখন টোটো করব। টোটো আমাদের এখানে অনেক সচল বচল, তো টোটো করে মানে যাওয়ার কথা আমি ভাবলাম। তারপরে দেখলাম সেখানে কিছু গার্জেনদের খুব অমত, আমি আমার মেয়েকে নিয়ে যাব, তাদের বাচ্চাদেরও যদি হয়ে যায়। তো সেখানে অবজেকশন পেলাম। টোটোওয়ালা যাকে বলেছিলাম সে বললো যে হবে না দিদি, এখানে প্রবলেম আছে। আমি বললাম ঠিক আছে। তো তারপর মেয়েকে ওই স্কুল থেকে ছাড়িয়ে দিয়ে অন্য স্কুলে দিই। সেই সব টপিক আমি পরে তোমাদের সাথে কোনো দিন শেয়ার করব। তারপরে কিছু বাচ্চা, আমার মেয়েকে যখন আমি আনতে যেতাম তখন কিছু বাচ্চা বলতো এই রে ভূত ভূত, এই রে। তো তাদের কোনো আমি রিপ্লাই দিতাম না, আমি হেসে চলে আসতাম। এখনও কিছু কিছু বাচ্চা আমাকে বলে তোমার মুখে কি হয়েছে, তখন আমি কি বলি জানো তো, আমি বলি যে আমাকে ঠাকুরে পাপ দিয়েছে, আমি ছোটোবেলায় মায়ের কথা শুনতাম না, বাবার কথা শুনতাম না, সেই জন্য আমাকে ঠাকুরে পাপ দিয়েছে। তোমরা বদমাইশি করো না, তাহলে তোমাদেরও হয়ে যাবে, এই কথাটা আমি বলি।
তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তোমরা যদি বলো যে তোমরা আরও কথা শুনবে আমার, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওটা এখানে অবধি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আমার ভিডিও দেখো। আশা করছি আমার গলাটাও 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, তো তখন তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারবো। ভালো থেকো সবাই, টাটা।